সেল নিয়ে আসা এটা ব্র্যান্ডিং এর কাজ না, ব্র্যান্ডিং এর চেয়েও বড় কাজ করে। একটা প্রোডাক্ট যদি আপনার মাথায় ব্র্যান্ডিং ঢুকাই দিতে পারে, আপনি সেল তো এমনিই করবেন। সবকিছু মিলিয়ে কিন্তু একটা মার্কেটিং ডিপার্টমেন্ট চালিত হয়, মার্কেটিং এর লোকজন এগুলো নিয়ে চিন্তা করে, অ্যানালাইসিস করে। আমার এই বিশ্বাসই নাই যে এই ব্র্যান্ডটা হচ্ছে এই জায়গায় অ্যাবসলিউটলি ভালো হইতে পারে, যেটা আমার আসলে নিতেই হবে। আমরা আগে চিন্তা করি যে একটা প্রোডাক্ট কেনার আগে কোয়ালিটি আগে চিন্তা করি যে প্রোডাক্টের দাম কত, দামটা সস্তা কিনা, দাম সস্তা হলে আমি কিনবো। সবকিছু প্যাশনের জায়গা থেকে করা, বিশেষ করে ক্যারিয়ারটাকে প্যাশনের জায়গা থেকে নিতে হবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন সুপরিচিত মুখ প্রলয় হাসান ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমরা এপিসোড শুরু করার আগে ভাইয়ার সাথে গল্প করছিলাম কিছু বিষয় নিয়ে। তো ভাইয়ার তো আসলে হচ্ছে অনেকগুলো পরিচয়। আমরা শুরু করতে পারি হয়তো অল্প কিছু দিয়ে, তারপর হয়তো ভাইয়ের সাথে কথা বলতে বলতে আগাতে পারি। ভাইয়া কিন্তু আমাদের বেস্ট সেলার একজন রাইটার। সো ভাইয়ের এই পরিচয়টা আমরা অনেকে জানি। ভাইয়ের বেশ কিছু বই আছে সুন্দর সুন্দর, সেগুলো নিয়েও আজকে আলাপ হবে। জি। ভাইয়া ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, তারপর মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করছেন। তো এগুলো আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো। তবে প্রথমে ভাইয়ের কাছ থেকে যেটা জানতে চাই, ভাইয়া আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করছেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আপনার কাজ করার আগ্রহটা আসলে কবে থেকে? মানে আমি যদি আরো সিম্পলি বলি যে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি বলেন যে কেন এই জিনিসগুলো নিয়ে কাজ করার আগ্রহ হলো, তারপর আমরা হয়তো আপনার কাজের ডিটেলসে ঢুকতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা। থ্যাংক ইউ রাতুল ভাই। আসলে যেটা বলছিলাম আর কি, আমি অনেকবারই পডকাস্টে বা হ্যাঁ, হ্যাঁ। ইয়েতে টক শোতে বা ভিডিও বক্তব্যে এটা বলেছি। সো আমার অডিয়েন্সের কাছে এটা অনেকটা চর্বিত চর্বণ মনে হবে, কিন্তু Kind of. গল্পগ্রাফি যেহেতু নিজস্ব অডিয়েন্স আছে, Right. আমার আশা করি তাদের কাছে এটা নতুন হবে। তো যা হোক, যে টু অ্যান্সার ইউর কোশ্চেন ভাইয়া, আমার বেসিক্যালি আমার মার্কেটিংয়ের বই, আমি সবসময় বলি ভাইয়া যে আমি মার্কেটিংয়ে অনেক বেশি দক্ষ বা অনেক বেশি আমার অভিজ্ঞতা, ব্যাপারটা এমন কিছু না। মানে এটা আমি হাম্বলনেস দেখায় বলছি, ব্যাপারটা এরকম কিছু, দিস দ্য ফ্যাক্ট। তাহলে আমি কেন বই লিখলাম, এটা একটা বড় কারণ হচ্ছে আমি বই যেই পজিশন থেকে লিখেছি সেটা, মানে আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ এ হিউজ ডিমান্ড কিন্তু কোনো সাপ্লাই নেই। ফর এক্সাম্পল, আমার যে প্রথম বইটা ছিল আমার সবচেয়ে জনপ্রিয় বই, নন মার্কেটারদের জন্য মার্কেটিং, হ্যাঁ, হ্যাঁ। করোনার পরের বছরই বের হয়েছিল 2021 সালে। তো ওই বইটা লেখার ব্যাকগ্রাউন্ডের একটাই কারণ আছে, যে সেটা হচ্ছে যে এরকম বই আমি বাংলাদেশে পাইনি আমি। ঠিক আছে, লোকাল বিজনেস কেস স্টাডি। তো আমরা যখন পড়াশোনা করেছি মার্কেটিং নিয়ে, যখন আমার মেজর ছিল ওই সময় আমি দেখেছি, আমি বিদেশি কোম্পানির কেস স্টাডি পড়েছি, তারপরে অ্যামাজন, গুগল, অ্যাপল, তা এদের কেস স্টাডি পড়ে আমার কি মজা লাগে পড়তে, দ্যাটস ফাইন, অনেক কিছু শেখার আছে। কিন্তু আমি যখন পাশ করে বেরোনোর পর লোকাল মার্কেটে কাজ করা শুরু করলাম, আমি কোনো রিলেভেন্সি খুঁজে পেলাম না। তো দেখা গেল যে আমি একটা মানে কিং কর্তব্যে বিমূঢ় অবস্থায় আমাকে মানে ওই পড়তে কেস হলো। স্টাডিজ গুলোর তো সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অনেক ডিফারেন্ট অনেক আমাদের ডিফারেন্ট, থেকে। বাংলাদেশের থেকে অনেক ডিফারেন্ট। সো এইখানে টোটালি আপনি ইরেলেভেন্ট বাংলাদেশের তুলনায়, একদমই বাংলাদেশের এটা এক সিনারিওটা একদম টোটালি ডিফারেন্ট। যেমন আমি যখন গ্র্যাজুয়েশন করেছিলাম ওই অস্ট্রেলিয়াতে, তখন আমার বইয়ের উপরে লেখা ছিল অনলি ফর অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড। তার মানে হচ্ছে মার্কেটিংয়ের বইগুলো ইজ ভেরি মাচ জিওগ্রাফিক্যাল লোকেশন সেন্ট্রিক, নেশন সেন্ট্রিক। ইভেন মানে টাইম রিলেভেন্টও বটে। হ্যাঁ, যে অবশ্যই। এক সময়কার জিনিস আর এক সময় কাজ করবে না। সেম জিনিস, সেম মেথড হয়তো অস্ট্রেলিয়ায় খুবই সাকসেসফুল, বাংলাদেশে ওটা চরম আনসাকসেসফুল হবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে চরম সাকসেসফুল, ওইখানে অস্ট্রেলিয়া গিয়ে চরমভাবে ব্যর্থ হবে। সো এইটা ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, টার্গেট অডিয়েন্স, সোশিও ইকোনমিক কালচার, এইসব জিনিসগুলো, মানে এটার মার্কেটিং এর কোনো সিলভার বুলেট ফর্মুলা সাধারণত থাকে না। ডিজিটাল মার্কেটিং এ অনেকটাই আছে, কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং এ অনেকটাই নাই। তো যার ফলে আমরা যখন কেস স্টাডি পড়তাম তখন আহ, আমি খুব মজা পেতাম পড়ে, এবং খুব ভালো রেজাল্ট করেছিলাম মাশাআল্লাহ, এবং আমি ওই সময় আমার হাইয়েস্ট নাম্বার ছিল আমার ক্লাসে সব। মাশাআল্লাহ। তো এবং আমার কখনো প্ল্যান ছিল না যে আমি লেখক হব ভাই, মানে একদম মানে কসম করে বলতে পারি এটা। ঠিক আছে, মার্কেটিং এর লেখক হব এমন এটা কখনোই প্ল্যান ছিল না। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল যে যদি কখনো আমি বই বের করি, লেখক হয় না, বই বের করার হয়তো একটা প্ল্যান ছিল, এবং তবুও এটা সায়েন্স ফিকশন বই, ফিকশন মানে নন ফিকশনে কখনোই কোনো বই ছিল না। অনেকে বলতে পারে যে হ্যাঁ, এটা বেস্টসেলার লেখকরাও সবসময় বলে এই কথা যে আমার কখনো লেখক হওয়ার শখ ছিল না বা ইচ্ছা ছিল না, কিন্তু আসলেই তাই। ওই গল্পটাও আমার শুনতে আগ্রহ হচ্ছে যে আপনি কি সায়েন্স ফিকশন বই লিখতে হ্যাঁ, চাইছেন। অবশ্যই, নিশ্চয়ই আপনার মাথায় একটা গল্প হ্যাঁ, আছে। ঠিক আছে। এখন এইটা বললে আবার অন্যদিকে চলে যাবে।
আর আপনি তাহলে মনে করাই দিয়ে, আমি হ্যাঁ, তাহলে বলে sure, দিব sure. নি কোনো। তো তখন আমার মনে হলো যে আসলে তাইলে কি আমাদের বাংলাদেশে কোনো বড় বড় কোম্পানি নাই? কয়েক হুম। বিলিয়ন পোর্টফোলিওর মার্কেট ক্যাপের কোম্পানি হ্যাঁ। কিন্তু আছে। প্রাণ কোম্পানি দেখেন। তারপরে আকিজ কোম্পানি, যমুনা গ্রুপ, তা বড় বড় ইন্ডাস্ট্রি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশে রয়েছে। হুম। তাদের সাকসেস স্টোরি রয়েছে, মানে সিগনিফিকেন্ট সাকসেস স্টোরি রয়েছে, দ্যাট ইজ Right. ভেরি মাচ রিলেভেন্ট টু আস। সেগুলো কেন আমাদের ডকুমেন্টেড হচ্ছে না, পড়ানো হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে কেন অন্তর্ভুক্ত হচ্ছে না, বা অ্যাটলিস্ট বই কেন বেরোচ্ছে না, মানুষ এটা নিয়ে কথা বলছে না? ইউনিভার্সিটি লাইফেই আমার এই প্রশ্নটা তখন মাথায় আসলো। এমন যদি হইতো যে হ্যাঁ আমাদের দেশে কোনো এক্সাম্পল নাই কেস স্টাডি, তাহলে একটা মেনে নিতাম যে হ্যাঁ যেহেতু আমাদের দেশে না এই কারণে বিদেশিদের পড়তে হচ্ছে, কিন্তু আমাদের দেশে তো আছে ভাই। হুম। তো তখন কারোর সাথে আলাপ করলাম, তো দেখেন কিছু কিছু প্রবলেম ফেস করলাম। একটা বড় প্রবলেম হচ্ছে যে আগ্রহী না। কয়জনের সাথে আলাপ করলাম, তারা আসলে কথা শুনে মনে হলো তারা আসলে আগ্রহী না, মানে আমার কথাকে আমার পাত্তাই দিল না। ঠিক আছে, আমি বাংলাদেশের বড় একটা পাবলিক ইউনিভার্সিটির একজন শিক্ষকের করেছিলাম, হুম, হুম। রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আপনি এরকম কিছু বইতে লেখা দরকার, লেখেন। তো উনি বলতে গেলে আমার কোনো কথার পাত্তাই দিল না, মানে একদম হেসে উড়াই দিল, এইগুলো চলবে না, এখানে এগুলোর কোনো নাই। ঠিক আছে আমাদের, যাই হোক। তো খারাপ লাগলো আসলে ব্যাপারটা আমার কাছে। তো পরে আমি করলাম, আমার ইউনিভার্সিটি স্যারের কাছে বললাম। স্যার তখন বললেন যে প্রলয়, বাংলাদেশে তো আসলে ডেটা কেস আছে অনেক, কিন্তু আপনি যে ডেটা করবেন, ডেটাতে গ্যাদার করবেন এবং এটাকে ক্রস চেক করবেন, তারপরে এটাকে ভ্যালিডিটি করবেন, ভ্যালিডেট করবেন, রেফারেন্স দিবেন, এই ব্যাপারগুলোর একটা সিস্টেম বাংলাদেশে, অ্যাকসেপ্টেড কোনো সিস্টেম বাংলাদেশে এখনো ওরকমভাবে গড়ে ওঠেনি। হুম। ঠিক আছে, যার ফলে এগুলো সূচিতে অন্তর্ভুক্ত করার মতো এখনো সময় হতে আসেনি। রাইট। এটা যদি আপনি করতে চান, আপনি একটা বই লিখতেই পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা আপনার ব্যক্তিগত উদ্যোগে করতে হবে। তো এই হচ্ছে ঘটনা। এই কতগুলো ফাইন্ডিংস আমি পেলাম যে ডেটার অপ্রতুলতা, আর ডেটা যেগুলো যেগুলো পাওয়া যায় সেগুলোর আসলে অথেন্টিসিটি নিয়ে, মানে আপনি কি বলবো, এটাকে প্রশ্ন থেকে যাবে হয়তো অনেক সময়, বা আপনি এক এক সর্বজন স্বীকৃত যে রেফারেন্স দিবেন সেটাও সবসময় হয়ে ওঠে না। ডেটা শেয়ার করবে না অনেক কোম্পানি। হুম। ঠিক আছে, সো যার ফলে অনেক রকম সমস্যা থাকে। এই এই কারণে এই প্র্যাকটিসটা এখন গড়ে ওঠে নাই। তো তারপর আমি একটু একটু করে করোনার সময়টাতে প্রচুর রিসার্চ করলাম। ওই সময়টা ওয়ার্ক ফ্রম হোম করতাম, তারপরে প্রচুর সময় বেঁচে যেত। তো এই কারণে আসলে আমার সময় কাটানোর জন্য প্রচুর লেখালেখি করতাম আমি, এবং দেখতাম ঘরের মধ্যে বসে কোনো কাজ-টাজ ছিল না লকডাউনের মধ্যে। তো ২০২০ সাল পুরোটাই একদম মার্চে, লকডাউনের আগে, লকডাউন তো মার্চে শুরু হইলো। আমি জানুয়ারি থেকে কেস স্টাডি লেখা শুরু করি। তো লকডাউন পড়বে সেটা তো আমি জানি না। তো আমি ভালো লাগতো কেস স্টাডি লেখা শুরু করতাম, এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপের ১ম ১,০০০ লাইকের মাইলস্টোন ক্রস করা পোস্টটা খুব সম্ভবত আমার ছিল ২০২০ সালের শুরুর দিকে। তখন ওই মিনা বাজার ১১কে করে নেয়, হুম, হুম, অ্যাকোয়ার হুম। করে নেয়। ওই ঘটনাটা নিয়ে আমি লিখেছিলাম। ইট ওয়েন্ট ভাইরাল। দেওয়ার সাথে সাথেই প্রচুর তুমুল জনপ্রিয়তা পায় সেটা। তার আগে আমি লিখেছিলাম এখানেই .com নিয়ে। হুম। এটা বলতে গেলে আমার ইউনিভার্সিটির একটা প্রজেক্ট ছিল, একটা অ্যাসাইনমেন্ট ছিল। সেটার আন্ডারে লিখেছিলাম। তো সেটা নিয়ে প্রচুর তথ্য কালেক্ট করলাম অনলাইন থেকে, প্লাস বিভিন্ন জায়গা থেকে, এবং আমাকে মাহিবুল্লাহ নামে একজন ভাইয়া খুব হেল্প করছে ওই সময়টাতে। কারণ উনি এটার এজেন্সিতে অ্যাকাউন্টটা দেখতো। তো এইটা নিয়ে আমি কেস স্টাডি লিখি। এই শুরুর দিকে এই ২ টা কেস স্টাডি তুমুল পাঠকপ্রিয়তা পায় সোশ্যাল মিডিয়ায়। এখানে .com এবং ওই এগোরার মিনাবাজারের। ভাইয়া একটা ঘটনা মনে পড়লো। সেটা হচ্ছে যে আপনার বইটার নাম তো হচ্ছে নন মার্কেটারদের জন্য মার্কেটিং। হুম, কিন্তু আমি হচ্ছে মানে অনেক মার্কেটিং গাইকেও কিন্তু বইটা পড়তে হ্যাঁ। দেখেছি। এটা বইয়ের একটা নাম তাহলে এটা মজার কেন? ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই প্রশ্নটা অনেকেই করেছে। আমি অনেকবারই উত্তর দিয়েছি। খুব চমৎকার। এটা একটা আমি শুরুতেই বলেছিলাম যে আমি কখনোই মনে করি না যে আমি একজন মার্কেটিং এর জাহাজ। আমার মার্কেটিং এর দক্ষতা ও অভিজ্ঞতা খুবই সীমিত। আমি এটা নির্দ্বিধায় স্বীকার করি। আমি চেষ্টা করে যাচ্ছি দক্ষ হওয়ার জন্য। তো এই কারণেই আমি কোনো বই লিখি নাই যে বইয়ের টাইটেল আমি দিতে পারবো যে মার্কেটিং ফর মার্কেটার্স। ওকে। আমাকে একজন আমার চাইতে দক্ষ কোনো ব্যক্তি যদি আমাকে বলে, "প্রলয় আপনি কি এমন দক্ষতা অর্জন করলেন যে আপনি মার্কেটিং এর উপরে আপনি বই লিখছেন, তাও আবার মার্কেটারদের জন্য?" সো আমার কাছে মনে হবে যে এটা একটা রুডনেস, একটা ঔদ্ধত্য প্রকাশ করা, এবং সত্যি কথা বলতে ফাঁপা বলি। আমার তো মার্কেটারদের জন্য মার্কেটিং বই লিখবো এতটা যোগ্যতা আমার এখনো হয়নি। আমি যেটা করতে পারি, নন মার্কেটারদের জন্য একটা বই লিখতে পারি, যাদের মার্কেটিং নিয়ে আগ্রহ আছে কিন্তু মার্কেটিং নিয়ে তাদের হয়তো ওই ব্যাকগ্রাউন্ডটা নেই। প্রাতিষ্ঠানিক রাইট, পড়াশোনা নেই, বা সার্টিফিকেট নেই, ব্যাকগ্রাউন্ড নেই, রাইট। যেটাই হোক, কিন্তু ব্যক্তি জীবনে বা ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে মার্কেটিংটাকে সে খুব পছন্দ করে, এমন মানুষের জন্য আমি মার্কেটিং লিখতে পারি। এবং পৃথিবীতে এরকম বই অনেক দেখবেন যে প্রোগ্রামিং বুক ফর নন প্রোগ্রামার্স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তো এই ধরনের ফর ডামিজ। হ্যাঁ, প্রোগ্রামার ফর ডামিজ। তো এই ধরনের কিন্তু মানে এমন না খুব ক্রিয়েটিভ কোনো নাম না। সো ওই ধরনের একটা প্যাটার্নকে আমি ফলো করছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা নির্ভেজাল। কোনো পক্ষেই এটা থেকে আপত্তি করবে না। ঠিক আছে? আমি প্রিটি সিউর আমি যদি লিখতাম যে মার্কেটিং ফর মার্কেটার্স হুম। বা মার্কেটিং ফর মার্কেটার্স বা মার্কেটিং বুক ফর মার্কেটার এই ধরনের কিছু লিখলে আমার বইটা প্রচন্ড সমালোচনার সম্মুখীন হতো। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন হতো। স্বাভাবিক, খুবই স্বাভাবিক যে আমি এরকম একটা বই লিখছি মার্কেটের জন্য। ভাই আপনার নিজের যোগ্যতা কি? আপনার কত বছরের ক্যারিয়ার আছে মার্কেটিং এ বলেন? ঠিক আছে? এটাও তো একটা মার্কেটিং হ্যাক। হ্যাঁ, এটাও একটা মার্কেটিং হ্যাঁ। তবে আপনি যেটা বললেন মার্কেটিং এর অনেক বই আমার এই বইয়ের অনেক বুক রিভিউয়ারই আমাকে বলছে যে এই বইটা মার্কেটারে যারা মার্কেটিং নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের এই বইটা কাজে লেগেছে। তাদের হাইলি রেকমেন্ড করেছে। তার একটা বড় কারণ হচ্ছে যে আমার এই বইয়ের ভাষাটা খুবই সহজবোধ্য। আমি ভেরি লেমেন্স ওয়ার্ডে আমি হ্যাঁ, ইউজ করেছি। জার্গন খুব কম ইউজ করেছি। তো অনেক মানুষ আছে জার্গন পছন্দ করে না বা জার্গন বুঝে না। তো এই কারণে আমি জনসাধারণের সহজবোধ্য ভাষায় আমি মার্কেটিং এর টার্মগুলো এক্সপ্লেইন করার চেষ্টা করেছি উইথ রিলেভেন্ট কেস স্টাডিজ, এক্সাম্পলস, ইউজ কেস সিনারিওস। এই জন্য মার্কেটিং এ যারা পড়াশোনা করছে তাদের জন্য অনেক বুক রিভিউর এটাকে রেকমেন্ড করেছে। সো এটা আমার জন্য মানে লেখকের জায়গা থেকেও আমার মনে হয় এটা খুবই সার্থকতার একটা জায়গা। ভাই আপনি যেহেতু লোকাল কনটেক্সট নিয়ে কথা বলছেন এবং দুটো সাইডে যেহেতু আপনার দেখা আছে, অনেক সময় হয় কি ব্র্যান্ডিং আর মার্কেটিং এই দুটো জিনিসকে হচ্ছে এক করে ফেলা হয়। আবার অনেক সময় হয় কি যে বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলো একই ডিপার্টমেন্ট হচ্ছে দুইটা জিনিসই দেখে। হুম। বাট এই প্র্যাকটিসটাকে আপনি কিভাবে দেখেন? মানে এই দুটোকে গুলিয়ে ফেলা বা মিক্স আপ করা, বা অনেকের হয়তো আসলে আইডিয়াও থাকে না যে কোনটাকে আমি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটির ভিতরে ফেলবো বা কোনটাকে আসলে মার্কেটিং অ্যাক্টিভিটির ভিতরে ফেলবো। এই ব্যাপারটা যদি আমাদের জন্য একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, মানে আপনার আমি যদি বলি যে ব্র্যান্ডিং আর মার্কেটিং এর মধ্যে মানে একদম মূল পার্থক্য কি হ্যাঁ। তাহলে কি আপনার অ্যানসার দেওয়া হবে? কিছুটা, এবং হুম। এখানে এই প্র্যাকটিসটা আসলে কেমন হওয়া উচিত? আইডিয়াল কেস সিনারিও গুলো কি, কি? আচ্ছা, ভাই মার্কেটিংটা অনেক জেনেরিক একটা টার্ম। হুম। মার্কেটিং এর একটা ছোট পার্ট হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং কিন্তু সরাসরি সেলস এর সাথে রিলেভেন্ট না। আচ্ছা। আমরা এই ভুলটা অনেকেই করে। হুম, হুম, দেখেন আমরা কিন্তু মানে টিভিতে একটা বিজ্ঞাপন দেখে বা পত্রিকায় একটা বিজ্ঞাপন পড়েই কিন্তু সাথে, সাথে গিয়ে প্রোডাক্টটা কিনি না। হ্যাঁ। রাইট? এবং বিজ্ঞাপনের উদ্দেশ্যও তা না বা ব্র্যান্ডিং এর উদ্দেশ্যও তা না। ডিরেক্টলি সেলস বাড়ানো না। ব্র্যান্ডিং এর উদ্দেশ্য ব্রেইনে আপনার ব্র্যান্ডটাকে টার্গেট অডিয়েন্সের ব্র্যান্ডটাকে সেট করে দেওয়া, নামটা সেট করে দেওয়া। ঠিক আছে? ব্র্যান্ডিং এলিমেন্টস সেট করে দেওয়া, লোগো, কালার প্যালেট, ঠিক আছে? ব্র্যান্ড কালার এই জিনিসগুলো টার্গেট অডিয়েন্সের মাথার ভিতরে সেট করে দেওয়াটা হচ্ছে ব্র্যান্ডিং এর কাজ। ডিরেক্ট সেল করে দিয়ে আসা, সেল নিয়ে আসা এটা ব্র্যান্ডিং এর কাজ না। ব্র্যান্ডিং এর চেয়েও বড় কাজ করে। একটা প্রোডাক্ট যদি আপনার মাথায় ব্র্যান্ডিং ঢুকায় দিতে পারে, আপনি সেল তো এমনিই করবেন। সেল এটা এমনি আসবে, অটোমেটিক্যালি আসবে। আপনি ওই প্রোডাক্টটা এমনি আপনি কিনবেন। রাইট? কিন্তু এটা যদি আপনার মাথায় না থাকে, আপনি একটা আপনার জরুরত থেকে যদি কিনেন, হুম। প্রয়োজনীয়তা থেকে কিনেন, তার মানে কি প্রয়োজনীয়তা ফুরিয়ে গেলে আপনি এটা কিনবেন না, আপনার মাথা থেকে হারিয়ে যাবে। ব্র্যান্ডিং মূল উদ্দেশ্য হচ্ছে মাথার ভিতরে ঢুকায় দেওয়া। যে ভাই দিস ইজ মাই প্রোডাক্ট। একদম ঢুকায় নাও মাথার ভিতরে। তুমি যতদিন বেঁচে থাকবা ঢুকায় নাও। এই ক্যাটাগরিতে আমি এই কারণে আমরা মার্কেটিং আমার বইয়ের এটা শুরু হয়েছে শুরুর দিকে একটা চ্যাপ্টার ছিল যে এই বইটার কথা বলছিলাম হুম। নন মার্কেটারদের জন্য মার্কেটিং। টমা বলে একটা টার্ম আছে। টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস হুম। বা টপ অফ মাইন্ড টপ অফ মাইন্ডে থাকা একটা ব্র্যান্ড ম্যানেজার বা হেড অফ ব্র্যান্ডের মূল কাজটা হচ্ছে তার টার্গেট অডিয়েন্সের টপ অফ দ্য মাইন্ডে তার ব্র্যান্ডটাকে ঢুকায় দেওয়া। এক কথায় এটা হচ্ছে ব্র্যান্ড প্র্যাকটিশনারদের কাজ। আচ্ছা। ঠিক আছে? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মার্কেটিং এর কাজ হচ্ছে আপনার ব্র্যান্ডগুলোকে ম্যানেজ করা বা ব্র্যান্ডিং ডিপার্টমেন্টকে ম্যানেজ করা, প্রাইসিং সেট করে দেওয়া, মার্কেটিং স্ট্র্যাটেজি সেট করে দেওয়া, তারপরে প্রমোশনাল ক্যাম্পেইন ডিজাইন করা, সেলসকে আপনার করা, সুপারভাইজ করা বা কন্ট্রোল করা বা ডিরেক্ট করা যেটাই বলেন। তো এই ধরনের অনেকগুলো কাজ মিলে সেলস, ব্র্যান্ডিং কাজ মিলে কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্ট হয়। মানে এটা বলতে গেলে একটা জেনারিক ডিপার্টমেন্ট, হলিস্টিক একটা অ্যাপ্রোচ। এইটা থেকে বের হয়েছে মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে ব্র্যান্ডিং, মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বের হয়েছে সেলস। ঠিক আছে? সো তারপর অ্যাডভার্টাইজিং, তারপরে সিএসআর এগুলো সব কিন্তুই এটার সাথে জড়িত। তারপর এই প্রাইসিং ক্যালকুলেট করা এবং মার্কেটিং এর সাথে আপনার অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ইকোনমিক্স এগুলো কিন্তু অনেক জড়িত। অনেকে বলে যে মার্কেটিং করলে অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়, বেটা অ্যানালাইসিস করা যায়। অ্যাডভার্টাইজমেন্ট খুবই, খুবই, খুবই ছোট একটা পার্ট মার্কেটিং এর। মার্কেটিং এর এটা অনেক, অনেক মানে একটা সমুদ্রের মতো। বাট এমনিতে ধরেন আমরা যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের না, আমাদের কাছে কিন্তু মনে হয় যে না এটা হয়তো অনেক বড় একটা পার্ট বা খুব বেশি হয়তো ওয়েট ক্যারি করে। আসলে তা না। অবশ্যই ওয়েট ক্যারি করে, অবশ্যই বড় একটা পার্ট এবং অবশ্যই কমপ্লেক্স একটা পার্ট। বরং মানুষ এটা মনে করে না যেটা অনেক ওয়েট ক্যারি করে। আচ্ছা। যেমন ওই গালিব ভাই সেদিন বলতেছিল যে গালিব বিন মোহাম্মদ ভাইয়া যে আমার খুব প্রিয় একজন মার্কেটার, উনি বলতেছিল যে বাংলাদেশে মার্কেটিং করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তার কারণ হচ্ছে বাংলাদেশের সবাই এক একজন এক্সপার্ট মার্কেটার মনে করে নিজেকে। মার্কেটিং ওটাতে আবার যেন এক্সপার্ট হায়ার করতে হয়, আমি তো মার্কেটিং করতে পারি।
ব্যাপারটা আসলে তাই। যে হালকা মানুষজন ভারী মনে করে না মার্কেটিংকে, হুম। এত জটিল মনে করে না। এই কারণেই সবাই এত কনফিডেন্ট মার্কেটিং নিয়ে। আচ্ছা। ঠিক আছে? যদি ভাবতো যে না এটা খুব কঠিন একটা কিছু ব্যাপার, তখন মানুষ কিন্তু এত কনফিডেন্টলি বলতে পারত না। যেমন অন্যান্য ব্যাপারে কিন্তু বলে না যে আপনার কোনো কম্পিউটার সায়েন্স নিয়ে বা ইলেকট্রিক ইঞ্জিনিয়ার কিন্তু এরকম কনফিডেন্টলি বলে না। মার্কেটিং নিয়ে বলে এরকম। কারণ মার্কেটিং নিয়ে মানুষ মনে করে এটা কোনো ব্যাপার, এটা তো কোনো সেলস কোনো ব্যাপারই না, মার্কেটিং কোনো ব্যাপারই না। সো এইরকম একটা কনসেপশন আমাদের আছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে এটা অনেক অনেক জটিল একটা ব্যাপার। তার কারণ হচ্ছে মার্কেটিং এর সাথে আপনার যেটা বললাম ফিন্যান্স অ্যাকাউন্টস হুম। জড়িত, ক্রিয়েটিভিটি জড়িত, তারপরে জিও পলিটিক্যাল সিনারিও জড়িত, হিউম্যান সাইকোলজি জড়িত, তারপর মানে কি নাই এটার সাথে সবকিছু জড়িত, ম্যাথমেটিক্স জড়িত এটার সাথে, ঠিক আছে, ফিন্যান্স জড়িত, সবকিছু মিলেই কিন্তু একটা মার্কেটিং ডিপার্টমেন্ট চালিত হয়। মার্কেটিং এর লোকজন এগুলো নিয়ে চিন্তা করে, অ্যানালাইসিস করে। একটা ব্যাড মুভ অনেক কিছুতে ইম্প্যাক্ট পড়তে পারে। মার্কেটিং একটা ব্যাড মুভ অনেক কিছুতে ইম্প্যাক্ট পড়ে, নট জাস্ট দেয়ার সেলস অর দেয়ার কোম্পানি, ব্র্যান্ডের সাথে ইম্প্যাক্ট, ব্র্যান্ডে ইম্প্যাক্ট পড়ে, তারপরে ওই ব্র্যান্ডের সাথে যারা ইনভলভ তাদের লাইফে ইম্প্যাক্ট পড়ে, তাদের যে টার্গেট অডিয়েন্স তাদের লাইফে ইম্প্যাক্ট পড়ে, তাদের যে ভেন্ডার্স তাদের লাইফে ইম্প্যাক্ট পড়ে, টোটাল স্টেক হোল্ডার্স যারা আছে, ঠিক আছে, স্ট্যাক হোল্ডার্স, স্টক হোল্ডার্স না কিন্তু, টোটাল যে স্ট্যাক হোল্ডার্স আছে সবার লাইফে ইম্প্যাক্ট পড়ে। সো এটা খুবই সূক্ষ্ম, খুবই কমপ্লেক্স এবং খুবই স্পর্শকাতর একটা ব্যাপার আমি মনে করি। তাহলে ভাই একটা ব্র্যান্ডকে মানে মানুষের মনে এস্টাবলিশ করার আসলে উপায় কি? মানে কি এলিমেন্টস গুলো কি, কি? যে কোন একটা ব্র্যান্ড যদি চায় তাকে হচ্ছে ওই অ্যারিনাতে হচ্ছে বেস্ট ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করবে, ওর আসলে কি, কি জিনিস টার্গেট করা উচিত? এইটার আসলে কোনো সিলভার বুলেট ফর্মুলা নাই আতুল ভাই। একেকটা জায়গার উপর একেকটা জিনিস ডিপেন্ড রাইট, করবে। রাইট। অডিয়েন্স এর উপর আমি একটু ডিপেন্ড আগে করবে। বললাম না, হ্যাঁ, এটা ডিপেন্ড করে জিওগ্রাফিক আর হ্যাঁ, টার্গেট হ্যাঁ। অডিয়েন্স কোথায় বাস করছে, হুম, টার্গেট অডিয়েন্সের মুড মানে বিহেভিয়ার কি, বাইং প্যাটার্ন কি, তাদের হুম, পারচেজ ক্যাপাসিটি কতটুকু, কোন রিজিয়নে তারা আছে, তাদের ডেমোগ্রাফিক হুম, অ্যানালাইসিস কি, তারপরে তাদের মানে পার্সোনা কি, হুম, বায়ার হুম, হুম, পার্সোনা কি রকম, তারপর প্রোডাক্টটা কি, কোন হুম। ধরনের টার্গেট অডিয়েন্স আপনি টার্গেট করছেন, এগুলো সবকিছু অ্যানালাইসিস করে তারপর একটা ব্র্যান্ড ডিপার্টমেন্ট এই ধরনের আপনার প্রশ্নের উত্তরগুলো তারা বাই মানে করে এটা ফেলবে। হাইলি লোকালাইজড হবে, আবার হচ্ছে কন্টেম্পোরারিও হতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। কিন্তু কিছু একেবারেই যে মানে থিওরি নাই তা না। ওই যে থিওরির কথা কিছু বললাম যে তাদের হুম, মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে যে এলিমেন্ট গুলোকে মানুষের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া। যে কোন একটা জায়গায় যদি মানুষ যখন যায় কোন হুম, প্রোডাক্টটা কেনার জন্য কোন একটা ক্যাটেগরিতে সেজন্য আমার নাম বলে। হুম। আপনি পানি কিনতে গিয়েছেন সেজন্য ওই নামটা বলে। ঠিক আছে? ধরেন ফর এক্সাম্পল বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় পানির বোতল ব্র্যান্ড ছিল মাম। হ্যাঁ, আমরা গিয়ে বলতাম যে ভাই একটা মাম দেন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? রাইট? আ মানে মিনারেল ওয়াটার না বলে মাম বলতেন। রাইট। আমরা কিন্তু জেনেরিক ওয়ার্ডটা বা ক্যাটেগরিটা বলি নাই। বলছি কি একটা ব্র্যান্ডের নাম। হ্যাঁ। এইটাই তাদের উদ্দেশ্য যে ভাই আপনি আমার নামটা বলবেন। ঠিক আছে? ফ্রিজের দোকানে গিয়ে বলব ভাই একটা ওয়ালটনের ফ্রিজ দেন। হুম, ঠিক আছে? তারপরে গাড়ি কিনতে গেছি ভাই টয়োটা গাড়ি কিনবো আমি। ঠিক আছে? বা আমি একটা কিনবো ওই যে ছোটবেলায় আমরা করতাম যে জিপ, জিপ গাড়ি মানে ফোর হুইল ড্রাইভ কে হ্যাঁ, হ্যাঁ। আমরা জিপ জিপ বলতাম। জিপ কিন্তু কিংবা একটা ব্র্যান্ডের হোন্ডা। নাম। বা হোন্ডা, রাইট। হোন্ডা কিন্তু একটা ব্র্যান্ডের নাম। কিন্তু হয়ে গেছে এটা একটা জেনেরিক নাম। সেলাই মেশিন ও সিঙ্গার। সিঙ্গার, রাইট। সো এই ধরনের এইটা আমি বলব দে আর সো মাচ সাকসেসফুল ইন টার্মস অফ মানে টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস সেট করে দিয়েছে তাদের তাদের টার্গেট অডিয়েন্সের ভিতরে এমনভাবে যে তার ক্যাটাগরির নামটাই সমর্থক হয়ে গেছে ব্র্যান্ডের নাম। ঠিক আছে? সো দিস ইজ ব্র্যান্ডিং ভাই। আপনার দেখা মতে হচ্ছে যদি বাংলাদেশের কনটেক্সটে বলি, মানে কোন ব্র্যান্ডগুলোকে আপনার হচ্ছে প্রমিজিং মনে হয় বা ভালো লাগে যে না তারা রাইটলি এই জিনিসটা প্র্যাকটিস করছে? বাংলাদেশি ব্র্যান্ডের ভিতরে হ্যাঁ, হ্যাঁ। আমি আমার ৩ টা ব্র্যান্ড আমার খুবই ভালোবাসি আমি। মানে ভালো লাগে তা বলব না, আমি ভালোবাসি। এর মধ্যে একটা হচ্ছে 10 মিনিটস স্কুল, আরেকটা হচ্ছে বিকাশ, আরেকটা হচ্ছে রকমারি। রকমারি আমাকে ইনভাইট করেছে বলে তা না। বরং রকমারির সাথে আমার পরিচয়ে অ্যা রকমারি নিয়ে আমি ১ম আমার আপনাদের ব্র্যান্ড মার্কেটিং এর প্র্যাকটিসটা ১ম চোখে পড়ে ২০১৯ সালে। এবং তারপরে যখন আপনারা ইমেইল মার্কেটিং শুরু করেন, হুম, আমি হুম, আপনাদের ইমেইল মার্কেটিং এর খুব ফ্যান। আমি অনেক জায়গায় এক্সাম্পল হিসেবে দেই, কেস স্টাডি আপনাদের ইমেইল মার্কেটিং এর কেস স্টাডি আমি অনেক জায়গাতে দেই। সো আমার খুবই ভালো লাগে। তো সোহাগ ভাইকে বলতেছিলাম একবার ইয়ের পরে যে, "সোহাগ ভাই আপনার ইমেইল মার্কেটিং আমি খুব ভালো লাগে।" তো সোহাগ ভাই বলতেছিলেন যে, "হ্যাঁ, আমি তো আ ও টিমটাকে প্রায় ১ বছর ধরে বলতে পুশ করতে আমি রেডি করছি। এখন মোটামুটি ওরা একটা জায়গায় এসে পৌঁছাইছে।" সো এর আগে পর্যন্ত আমার নিজের ধারণা ছিল না যে বাংলাদেশের ইমেইল মার্কেটিং রিয়েলি ওয়ার্কস। হুম। যেখানে ইমেইল পাঠায় বলতে হয়, "ভাই ইমেইলটা একটু চেক করেন।" ফোন করে বলতে হয়, "ভাই ইমেইল পাঠাইছে একটা চেক করেন।" এইরকম দেশে ইমেইল মার্কেটিং যে কাজ করে এটা আমার ধারণা ছিল না। সো হুম। রকমারি রিয়েলি প্রুভ দ্যাট যে না, ইটস রিয়েলি ওয়ার্কস। ইফ ইউ ডান ইট রাইট তো এটা কাজ করে। তো এটা একটা সাকসেস এক্সাম্পল আমার জন্য। তারপর থেকে যখন আমি লেখক হলাম তারপর তো আপনাদের সাথে আরো বাড়লো। আমাকে তো প্রায় আসতে হয় এখানে বিভিন্ন কাজে। তো তারপর আরো বেশি ঘনিষ্ঠতা তৈরি হলো, হৃদ্যতা তৈরি হলো রকমারির সাথে।
তো এই কাজগুলো এবং এই 3টা ব্র্যান্ডের কাজ আমি একদম বলতে গেলে ছোটবেলা থেকে দেখেছি অস্ট্রেলিয়া থেকে আসার পরে। সো আমি তো প্রায় 10 বছর হয়ে গেছে আমি চলে এসেছি। তো তারপর আমি খুব কাছ থেকে দেখেছি একদম। এবং আপনারা গত 10 বছরে কিভাবে আসছে, 3টা ব্র্যান্ডই কিন্তু 10 বছরে আমার মনে হয় প্রায় সমসাময়িক বয়স 3টা ব্র্যান্ডেরই, তেনমেসি স্কুল, বিকাশ এবং রকমারি। ঠিক আছে? খুব বেশি ডিফারেন্স হবে না আমার মনে হয়। হয়তো বড় জোর 2-3 বছর বা 3-4 বছরের একটা ডিফারেন্স, কিন্তু 3টাই গত 10 বছরে খুব চমৎকারভাবে উঠে এসছে। সো এই আপনাদের স্ট্রাগল বা জার্নি সবগুলোই আমি নিজের চোখে দেখেছি। এই কারণে আরো বেশি রিলেট করতে পারি আমি। তো এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। তো বাংলাদেশের আরেকটা ব্র্যান্ডের সাথে আমি একদমই রিলেট করতে পারি না। কিন্তু আমার অডিয়েন্সরা বা বেশিরভাগ মানুষ বলে যে তাদের একটা প্রিয় ব্র্যান্ড যেমন ডিজুস। আচ্ছা। তো এটার সাথে আমি টোটালি রিলেট করতে পারি না, কারণ ওই সময়টা আমি দেশের বাইরে ছিলাম। সো ডিজুস নিয়ে আসলে আমার কোনোই স্মৃতি নাই, কোনো ইমোশনাল কোনো কানেকশন নাই। সো কেউ যখন আমাকে বলে ভাইয়া আপনি ডিজুস নিয়ে কিছু লেখেন, আমি আসলে ওই নিজের ভিতর থেকে তাড়নাটা অনুভব করতে পারি না। আমার একটা বড় সমস্যা হচ্ছে যে আমি ফরমাইশি কাজ খুব একটা করতে পারি না, বিশেষ করে ক্রিয়েটিভ কাজগুলোর ক্ষেত্রে। তো এই কারণে আমাকে অনেকবার অসংখ্যবার অনেকে বলছে ভাইয়া ডিজুস নিয়ে একটা কেস স্টাডি লেখেন। তো আমি বললাম যে ভাইয়া ডিজুস নিয়ে লিখতে পারি, কিন্তু আমি আসলে এটাতে মেন্টাল কোনো কানেকশন ফিল করি না। ডিজুস নিয়ে আমার কোনো স্মৃতি নাই, ডিজুস নিয়ে আমার কোনো ইমোশনাল কানেকশন নাই, কারণ ওই সময় আমি দেশের বাইরে ছিলাম আমি। তো আমি যখন দেশে ব্যাক করেছি, তো ওই সময় ডিজুসের আর কোনো নামগন্ধ নাই, ডিজুস অলরেডি চলে গেছে। সো স্টাডি করে হয়তো করা যায়, কিন্তু ডিজুস নিয়ে একেবারে কাজ হয় নাই, হয়েছে ডিজুস নিয়েও লেখালেখি হয়েছে অনেক। সো এই বল দ্য রিজন আই এম সেইং দিস, যে যখন এই আপনি যেটা বললেন যে ভালোবাসার জায়গাটা থেকে যখন আমি দেখি একটা ব্র্যান্ডকে, আমাদের নিজেদের দেশের একটা ব্র্যান্ড, ওইটার সাথে আমি ইমোশনালি কানেক্টেড ফিল করি, কারণ ওইটার যাত্রাটা আমি একদম শুরু থেকে শেষ পর্যন্তই দেখেছি বলতে গেলে। সো এই আর কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে আসলে ব্র্যান্ড লয়ালিটির জায়গাটা থেকে আমি বলবো যে বাংলাদেশের ম্যাস পিপলের মধ্যে এই প্র্যাকটিসটা আসলে কোনো তুলনামূলকভাবে কম। ধরেন আমরা তো প্রাইস সেনসিটিভ নেশন। আমরা খুবই। চিন্তা করি যে হ্যাঁ, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হচ্ছে প্রাইস সেনসিটিভ নেশন। আমরা আগে চিন্তা করি যে একটা প্রোডাক্ট কেনার আগে কোয়ালিটির আগে চিন্তা করি যে প্রোডাক্টের দাম কত, দামটা সস্তা কিনা, দাম সস্তা হলে আমি কিনবো। এই চিন্তাটা আমাদের মধ্যে এমনভাবে গেড়ে বসছে ভাই, মানে নট জাস্ট যে যাদের পারচেসিং ক্যাপাসিটি বেশি তারাও কিন্তু এই চিন্তার বাইরে না। ঠিক আছে? আমি জানি না আপনি জানেন কিনা। সো যাদের মধ্যে পারচেসিং ক্যাপাসিটি হাই তারাও আপনার কম দামি প্রোডাক্ট খোঁজে। টু সাম এক্সটেন্ট তাই। ঠিক আছে? সো এখন মানে এইটা এইটা তার এটা আমি ইভেন অস্ট্রেলিয়াতেও আমি দেখেছি যে ওরা অবশ্যই এটা করে, অস্ট্রেলিয়ানরা করে একটা তার লাইফস্টাইলের কারণে। যে ওরা প্ল্যান করে যে আমরা একটা চাইনিজ প্রোডাক্ট কিনবো। ওরা 1 বছর ম্যাক্সিমাম এটা ইউজ করবে, ফার্নিচার বা ইলেকট্রনিক্স গ্যাজেটস, তারপরে এটা ফেলে দিবে। ঠিক আছে? রাস্তার ফুটপাতের উপর আমরা মানে ভালো মানে নষ্ট না এমন কোনো ফার্নিচার আমরা পড়ে থাকতে দেখছি। পরে সিটি কর্পোরেশন গাড়ি এসে নিয়ে যায়। তো তাইলে ওটা ফেলে দিয়েছে কেন? ফেলে দিয়েছে জাস্ট ওটা 1 বছর হয়ে গেছে ইউজ করছে। নতুন বছরে নতুন ফার্নিচার দিয়ে তারা শুরু করবে। যার ফলে ওরা কম দামি প্রোডাক্ট কিনে জাস্ট প্রোডাক্ট লাইফ সাইকেল যদি 1 বছর থাকে, দ্যাটস প্রিটি মাচ এনাফ ফর দেম। এর বেশি তারা এক্সপেক্ট করে না। কিন্তু আমরা যেটা দেখছি আমাদের বাপ-দাদা বা মা খালাদের সময়ে তারা একটা ময়ূরপঙ্খী খাট কিনবে, ওটাতে জীবন পার করে দিবে। ঠিক আছে? 1 বছর তো চোখের পলকে চলে যায়। তাদের প্ল্যান থাকে ওটাতে 30-40 বছর যেন যায়। ঠিক আছে? এর 30-40 বছরের মধ্যে যদি ভেঙে টেকে যায় তার মানে ভালো প্রোডাক্ট না ওইটা। আচ্ছা। সো এইটা একটা আমাদের সাবকন্টিনেন্টের মধ্যে এই জিনিসটা আছে যে তারা একটু কম দামি খুঁজে, কিন্তু ওটার লাইফ সাইকেল যেন একটু বেশি হয় এরকম একটা টেন্ডেন্সি। কিন্তু সারা পৃথিবীতে এই ব্যাপারটা চেঞ্জ হচ্ছে। যে হ্যাঁ, আমি কম দামি জিনিস কিনবো, আমি এক্সপেক্ট করবো যে এটা 1 বছরের বেশি যাবে না। 1 বছর পর তো আমি ফেলে দিচ্ছি, নতুন জিনিস কিনছি। তাতে হচ্ছে কি আমার জিনিসের প্রতি বাজেটটাও কম লাগতেছে, প্লাস প্রতি বছর নতুন জিনিস পাচ্ছি, নতুন ডিজাইনের জিনিস পাচ্ছি। যেহেতু ওরা বেশি লাইফস্টাইলের দিকে ফোকাস, মডার্ন লাইফস্টাইলে অভ্যস্ত বা এটা ওদের কনসার্ন, এই কারণে এটা ওদের জন্য খুব মানে খাপ খেয়ে যায়। এই কারণে ওরাও কস্ট সেভি হয়ে গেছে। ওরা অল্প এমন না যে ওদের পারচেজিং ক্যাপাসিটি কম এই জন্য কস্ট সেভি, তা না। আমাদের তো পারচেজিং ক্যাপাসিটি কম বলে আমরা হচ্ছে প্রাইস সেনসিটিভ নেশন। সো ম্যাস পিপলের জন্যই যেটা সঠিক। কিন্তু যদি আপনি ধরেন ইউরোপিয়ান কালচার বা আপনি ধরেন অ্যারাবিয়ান মিডল ইস্টার্ন কালচার, ওরা হচ্ছে আপনার দেখে ওরা হচ্ছে আপনার প্রাইস যেটা বেশি এবং ওটা কোয়ালিটিতে যেটা ভালো সেটাতে ওরা আগি করে, যে কোয়ালিটি তোমার কেমন ভালো, নো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য প্রাইস, ভালো কোয়ালিটি হলে আমি বেশি দাম দিয়ে নিব। তো এখন যার ফলে হয়েছে কি প্রাইস সেনসিটিভ নেশনে আসলে ব্র্যান্ড লয়ালিটিটা করা খুব টাফ। তার কারণ হচ্ছে ব্র্যান্ডিং ইজ এক্সপেন্সিভ ভাই। আপনি যদি ব্র্যান্ডিং করেন, ইউ হ্যাভ টু স্পেন্ড আ লট অফ মানি অন এ প্রোডাক্ট অর ব্র্যান্ড। এখন এই টাকাটা তো আপনি পকেট থেকে দিবেন না, রাইট? এটা তো উসুল করবেন, রাইট? যে কোম্পানি এটা লাভটা সুদ মানে দ্বিগুণ বা কয়েকগুণ উঠায় নিয়ে আসবে লাভটা, রাইট? সো এখন
এইটা আলটিমেটলি কনজিউমারের পকেট থেকেই যাবে। তো এখন যার ফলে ব্র্যান্ডিং এর করতে হলে আপনাকে প্রাইসটা একটু বাড়ায় দেওয়া লাগতেছে, যে হ্যাঁ যেহেতু প্রিমিয়াম প্রোডাক্ট, এটার ব্র্যান্ডিং আছে, একটু বেশি দাম। কিন্তু আবার বেশি দামের প্রোডাক্ট, কিন্তু যেহেতু আমার প্রাইস সেনসিটিভ নেশন, আমরা তো বেশি দামি প্রোডাক্ট নিচ্ছি না। ব্যালেন্স। সো এই কারণে দেখা যায় যে আমাদের মধ্যে ব্র্যান্ড লয়ালিটিটা খুব কম। আমরা দোকানে গিয়ে মোটামুটি অনেকেই হয়তো আমি নিজেও অনেক সময় বলি যে ভাই যেটার মধ্যে সবচেয়ে কম দামি ওইটাই দেন, কারণ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ব্র্যান্ডস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট লাইক যে এইটার কতটুকু এটা কি মানে শুধুই প্রাইস সেনসিটিভিটি, নাকি অন্য আরো কোনো ব্যাপার থাকতে পারে? যেমন হচ্ছে যদি সিমিলার 3টা প্রোডাক্ট থাকে, আমার এই বিশ্বাসই নাই যে এই ব্র্যান্ডটা হচ্ছে এই জায়গায় অ্যাবসলিউটলি ভালো হইতে পারে, যেটা আমার আসলে নিতেই হবে। সো আমি 3টাকে আসলে সমান ক্যাটাগরিতেই ধরতেছি, যে এখান থেকে হয়তো আমি 19-20 হয়তো একটু কম বেশি সার্ভিস পাবো, তাহলে আমার জন্য যেটা প্রাইস কম আমি সেটাই নিতে পারি। হ্যাঁ, এবং যারা অনেক সময় কিনে তারা এরকম এটা চিন্তা করেই কিনে। কিন্তু ধরেন যদি সিগনিফিকেন্ট ডিফারেন্স হয় তখন হ্যাঁ, তো হ্যাঁ। সে এটা কখনোই যাবে না এটা। অথবা সবসময় যেটা সত্যি তাই না, হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু জায়গায় আছে যারা কাস্টমারের ব্র্যান্ড লয়ালিটি অনেক ভালো, কাস্টমার দরকার হইলে টাকা জমায় হইলে ওইটা কিনে, কারণ তার ব্র্যান্ড পারসেপশন বা ব্র্যান্ডের প্রতি আস্থাটা এত বেশি, হুম। কাস্টমার তখন এই স্যাক্রিফাইসটা করে যে আমি দরকার হলে কদিন পরে প্রোডাক্টটা কিনবো। যেমন হচ্ছে জেনারেল এসি, হুম। জেনারেল এসির ক্ষেত্রে মোটামুটি এটা আপনারা হয়তো সবাই জানেন যে জেনারেল এসি কিনলে লাইফ টাইম পার হয়ে যায়, 2-3 প্রজন্ম না, সো 20-30 বছর চলে যায়। সো এই কারণে আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা মধ্যবিত্ত, ওরা বলে যে ভাই দরকার হলে আমি 2 বছর পর এসি কিনবো, কিন্তু টাকা জমা আমি জেনারেল এসি কিনবো। জেনারেল এসি তো আপনার 1,20,000, 30,000, যেখানে আপনি 70-75,000 টাকায় এসিটা পাচ্ছেন, সেম এসিটাই জেনারেল এসিটাও দেখা যাবে 1,30,000 বা 1,20,000। সো অনেক টাকা ডিফারেন্স, 50-60,000 টাকা ডিফারেন্স, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি। এই টাকাটাও তারা ইয়ের জন্য দিচ্ছে, দ্যাটস বিকজ তাদের আস্থা আছে যে হ্যাঁ জেনারেল ব্র্যান্ডটা আমাকে ওই রকম রিটার্নই দিবে, যদি আমি 50,000 টাকা বেশিও দেই আমি এটা 15-20 বছর চোখ বন্ধ করে চালাতে পারবো, যেটা আমাকে অন্য ব্র্যান্ড দিচ্ছে না এই আস্থাটা। সো ব্র্যান্ড লয়ালিটি খুব কম, আমি নাই একেবারেই বলবো না, খুব কম, স্পেশালি লাক্সারিয়াস ব্র্যান্ডে বা প্রিমিয়াম সেগমেন্টে এটা আছে। ঠিক আছে, তারপরে ধরেন ইভেন ইয়েরও ধরেন একটা জায়গাতে হয় বাংলাদেশে যে অনেক যে আপনি দেখবেন অনেক ইন্ডাস্ট্রি স্যাচুরেটেড হয়ে গেছে, স্যাচুরেটেড জায়গায় আপনি ব্র্যান্ড লয়ালিটি ক্রিয়েট করা বা আপনার প্রিমিয়াম প্রোডাক্ট প্লেস করাটা ভেরি টাফ। ঠিক আছে, এটার একটা সুন্দর হচ্ছে উপায় হচ্ছে কাস্টমার সার্ভিসে ফোকাস করা। আপনি বাজারে এই প্রোডাক্টটা 10টা কোম্পানি দিচ্ছে এবং আপনার চেয়ে সস্তাও দিচ্ছে, আপনার কাছে তাও মানুষ কিনতেছে, তার মানে আপনার একটা স্ট্রং একটা ইউএসপি আছে যেটা অন্য কারো নাই। আমি কেয়ার করি আমার আপনি কাস্টমার। কেয়ার করেন, আপনার আফটার সেল সার্ভিসটা খুব ভালো। ঠিক আছে, ওয়ালটনের আফটার সেল সার্ভিস কিন্তু খুব ভালো। ওয়ালটন প্রোডাক্ট কিন্তু ধরেন আমি বা তারাও গ্যারান্টি দিয়ে বলতে পারবে কিনা আমি জানি না যে এটা জেনারেলের চেয়ে ভালো কিনা ওয়ালটনের এসি, বা তারা হয়তো কম্পেয়ার করে না যদিও। ঠিক আছে, বা হয়তো অনেকেই জানে যে ওয়ালটনের এসি ভালো না জেনারেল এসি ভালো, সেই এই অ্যান্সার অনেকেই জানে, এটা নিয়ে হয়তো কেউ সন্দেহ করে না। কিন্তু জেনারেল এসি কিনলে কাস্টমার সার্ভিস দরকার নাই আপনার। ঠিক আছে, কিন্তু ইলেকট্রনিক জিনিস তো অনেক সময় লাখের উপর ফেভার করে, সাধারণত কিছু হয় না এটার, কিন্তু বাই চান্স যদি 1 বছর পর হয়ে যায় আপনার কাস্টমার সার্ভিস মানে ক্লেম করতে খবর আছে। কারণ কি, জেনারেল মনেই করে যে আমাদের তো আসলে 5-10 বছরে কাস্টমার সার্ভিস দরকার হয় না, যার ফলে ওদের কাস্টমার সার্ভিসের ডিপার্টমেন্টই নাই, যার ফলে এই হতভাগা কাস্টমারগুলো বেশিরভাগ সময় জেনারেলের এসি থেকেই কাস্টমার সার্ভিস পায় না। ফর এক্সাম্পল, আমার হয়তো নামটা ব্র্যান্ডের নামটা বলা উচিত না, মানে আমি জেনারিকলি বলতেছি, জেনারেলকে উদাহরণ করে বলতেছি না। ধরেন এমন একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডের খুব ভালো লয়ালিটি আছে, খুব ভালো সুনাম আছে, কাস্টমার সার্ভিস দরকার হয় না, ব্র্যান্ডের প্রোডাক্ট মানে নষ্ট হয় না সাধারণত, বাই চান্স ওইটা কেনার পরে যদি নষ্ট হয় তো খবর আছে আপনি কাস্টমার সার্ভিস আপনার নিতে গিয়ে খবর হয়ে যাবে, আপনার প্রোডাক্টের গ্যারান্টি ওয়ারেন্টি ক্লেম করতে খবর হয়ে যাবে, কারণ এটা তাদেরও দোষ না, তাদের সিস্টেমটা নাই, কারণ দেয় না। গিয়ে বলবে ভাই আসলে আমাদের তো এটা নাই, কারণ কি ভাই, বলে ভাই গত 3 বছর আপনি প্রথম কাস্টমার যে এই প্রবলেম নিয়ে আসছেন, এখন ওই লোকেরও দোষ নাই, সে হতভাগা হয়েছে। এখন ওইটা নর্মালি ওয়ালটন যদি আপনাকে 2 দিনে করে দেয়, ওই লোকের লাগবে 2 মাস। রাইট, ঠিক আছে, সো এটারও একটা মন্দের ভালো একটা ঠিক আছে ভাই আপনার কথা থেকে একটা টার্ম উঠে এসেছে, সেটা হচ্ছে এথিক্যাল মার্কেটিং। জি, আর রিসেন্ট আরেকটা টার্ম হচ্ছে এখন খুব কন্টেম্পোরারি পপুলার, সেটা হচ্ছে হালাল মার্কেটিং। তো এথিক্যাল মার্কেটিং আর হালাল মার্কেটিং, এই দুইটা নিয়ে আপনার পার্সপেক্টিভটা যদি একটু জানতাম। আচ্ছা, আমার বইটার কথা বলি। হালাল মার্কেটিং নিয়ে আমার বই লেখার কোনো প্ল্যান ছিল না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। প্রথম বইটা করার পর, নন মার্কেটারদের জন্য মার্কেটিং করার পর, আমি অনেকে ওখানে হালাল অ্যারোমেটিক হালাল সাবানের কথা লিখেছি, এবং ওই সময়টাতে ছোট্ট করে একটু হালাল মার্কেটিং এর কথা আমি লিখেছিলাম। তো যার ফলে অনেকেই আমাকে বলেছে যে ইভেন যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, একজন মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে
আমার পেজে নক করে বলেছিলেন যে আমার আমার কখনো জানা ছিল না যে মার্কেটিংয়েরও হালাল হারাম আছে, আপনার বই পড়েই আমি প্রথম জানতে পেরেছি। সো আমি আপনাকে অনুরোধ করব হালাল মার্কেটিং নিয়ে আর একটু বিস্তারিত লেখেন, আমাদের জ্ঞানের তৃষ্ণা মিটে নাই আপনারা একটু পড়ে। তো তখন এবং এই কথাটা অনেকেই আমাকে বলছে যে প্রলয় ভাই এইটা খুব ইন্টারেস্টিং লাগছে, হালাল মার্কেটিং টার্মটা আমাদের কাছে নতুন, আপনি আর একটু আপনি যত এত অল্প লিখছেন আমাদের মন ভরে নাই ওই বইতে। তো পরে ফেসবুকেও আমি একই অনুরোধ পেলাম, তো মনে হলো যে আমি হালাল মার্কেটিং নিয়ে লিখি, এবং হালাল মার্কেটিং টার্মটা নিয়ে বাংলাদেশে কিন্তু আর কোনো বই নাই। আমি যে 4টা বই লিখেছি সেটা কিন্তু এমন পজিশনিং থেকে লিখেছি যে এই বাংলাদেশে এরকম বই আর কখনো লেখা হয় নাই, এবং এটাই আমার ইউএসপি। সেই আমি ব্লু ওশেনে করার চেষ্টা করি, ব্লু ওশেন স্ট্র্যাটেজি ফলো করার চেষ্টা করি, যেখানে ধরুন রেড ওশেন কামড়াকামড়ি, ওখানে আমি আমার এনার্জি সময় কোনোটাই নাই আসলে, যেখানে কম্পিটিশন নাই বা কম্পিটিশনটা ইররিলেভেন্ট, সেখানে আমার কাজ করতে মানে ভালো লাগে এবং সেখানে আমি কাজ করি। তো আমার মনে হয় সমস্ত বুদ্ধিমান মানুষেরই এটা করা উচিত। কারণ দেখেন কম্পিটিশনে কামড়াকামড়ি করে লাভ কি, যেখানে অনেক মানে হিউজ ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, ওইখানেই তো দরকার। ঠিক আছে, সো দেখেন যে বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং নিয়ে এত বই, সোশ্যাল মার্কেটিং নিয়েও কয়েকটা বই আছে, কিন্তু কন্টেন্ট মার্কেটিং নিয়ে কোনো বই নাই, অথচ কন্টেন্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হার্ট বলা হয়। রাইট। আপনি অনলাইনে যে কোনো ধরনের মার্কেটিং করেন, আপনার কন্টেন্ট ম্যাটার্স, কন্টেন্ট ছাড়া কিছুই করতে পারবেন না, অথচ কন্টেন্ট মার্কেটিং নিয়ে কোনো বই নাই, কেন নাই আমি জানি না আসলে। আমি এমন না যে কন্টেন্ট মার্কেটিংটা আমি আমি আল্লাহই নিয়ে নাজিল করছে আমার কাছে, আমি প্রথম হয়েছে, ব্যাপারটা এরকম কিছু না। কন্টেন্ট মার্কেটিং অনেক আগে থেকে এক্সিস্ট করতেছিল। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সমসাময়িক সময় থেকেই। কন্টেন্ট মার্কেটিংকে আমাদের দেশের লেখকরা কেন এত অবজ্ঞা করলো, এড়ায় চললো, আমি আসলে রিয়েলি জানি না। যাক, ভালো হয়েছে তারা করে আমার জন্য সুযোগ করে দিচ্ছে, সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দেম। তো যেটা বলছিলাম ভাইয়া, এই এই কারণে আমার ইউএসপিটা হচ্ছে যে ফার্স্ট বুক এভার রিটেন ইন বাংলা, লোকাল কেস স্টাডি আমি প্রথম লিখেছি। এর আগে একেবারেই যে লেখা তা না, যেটা লেখা হয়েছিল ওটা একাডেমিক বই এবং পুরোটা কঠিন ইংরেজিতে। সো ওইটা মানুষজন পড়ছে একাডেমিক বই হিসেবেই যারা ইউনিভার্সিটি ছিল, এবং ওইটা তাও ওটা সাইড বই ছিল, রেকমেন্ডেড ছিল, সবাই পড়ে নাই। বাংলা ভাষায় লেম্যান ওয়ার্ডে সহজবদ্ধ করে কেস স্টাডি বইটা আমার প্রথম ছিল, যার ফলে এটা এত বেশি বিক্রি হয়েছে, এবং আলহামদুলিল্লাহ বইটা বের হয়েছে 3 বছর হয়েছে, এবং গত 3 বছর ধরে এখনো আমি এটার অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি। প্রলয় ভাই, আপনার বইটা আমি কিনেছি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ফর রাইটিং দিস মাস্টারপিস। এই ধরনের কথা বলছি, আমি পাই, মানে প্রতিদিনই পাই অলমোস্ট। দেখেন বইটা বের হয়েছে 2021 সালে, এখনো পাই, সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর মি, আলহামদুলিল্লাহ। আর সেকেন্ডলি হচ্ছে ভাই দেখেন, হালাল মার্কেটিং এর কথা বলছিলাম। হালাল মার্কেটিং নিয়ে যখন লেখার আগে আমি তখন সার্চ করে দেখলাম হালাল মার্কেটিং টপিকে পৃথিবীতে বই আছে মাত্র 2টা, এর মধ্যে আমারটা সেকেন্ড। আরেকটা বই মনে 2016 না 17 সালে বের হয়েছিল। এছাড়া স্পেসিফিকলি হালাল মার্কেটিং টাইটেলে কোনো বই নাই, এই 2টা বই আছে। কিন্তু আমি যেভাবে বইটাকে পজিশনিং করেছি, হালাল মার্কেটিং এর সাথে এথিক্যাল মার্কেটিং, যেটা আমি বলতেছিলাম, সাস্টেনেবল মার্কেটিং, হ্যাঁ, তারপরে এই এথিক্স, সাস্টেনেবিলিটি, তারপরে ইকো ফ্রেন্ডলিনেস, এই জিনিসগুলোকে আমি একসাথে মার্জ করেছি হালাল মার্কেটিং এর সাথে। এই পজিশনিংয়ে দিস ইজ দ্য ফার্স্ট বুক এভার রিটেন ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে এই পজিশনিংয়ে হালাল মার্কেটিংকে যেভাবে আমি এথিক্সের সাথে, ইকো ফ্রেন্ডলিনেসের সাথে এবং তারপর সাস্টেনেবিলিটির সাথে যে একটা মার্জ করে যে বইটা লিখেছি, এরকম কোনো বই পৃথিবীতে নাই, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। তো এই কারণে আমাকে নর্থ সাইড ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির মার্কেট ডিপার্টমেন্টের স্যাররা আমাকে বলেছিলেন যে প্রলয়, আপনি এটা ইংরেজিতে ট্রান্সলেট করে এটা দেশের বাইরে ছাড়ার ব্যবস্থা করেন, বাজারজাত করার ব্যবস্থা করেন, তার কারণ হচ্ছে এইখানে এটার অনেক চাহিদা আছে, কিন্তু এটা এই রিলেটেড কোনো বই নাই পৃথিবীতে। সো কালকে আমার প্রকাশনীর সাথে কথা হলো, তো উনি বললেন যে হ্যাঁ, এটা করা যায় এবং এটা নিয়ে আমরা কাজ শুরু করবো হয়তো খুব তাড়াতাড়ি, ট্রান্সলেট করার কাজ। তো এখন এথিক্সের ব্যাপারটা কি বাংলাদেশে, ফ্র্যাঙ্কলি স্পিকিং রাতুল ভাই, পিপল ডোন্ট কেয়ার অ্যাবাউট এথিক্স। We are the consumers don't care about ethics. That's why the brands don't care about the ethics. যখন আমরা কনজিউমাররা এথিক্যালি অ্যাওয়ার হয়ে যাব, এথিক্সের ব্যাপারটাতে আমরা এথিক্যাল থাকবো, তখন ব্র্যান্ড বাধ্য হবে, কোম্পানি বাধ্য হবে এথিক্যাল হইতে। আমরা নিজেরাই তো আমাদের এথিক্স নাই, ঠিক আছে? সো এই কারণে দেখবেন যে এথিক্স নিয়ে খুব বেশি কথা বলা হয় না। এথিক্সের ব্যাপারটাও একটা কস্ট সেন্সিটিভ নেশনে বা এত হাইলি পপুলেটেড, এত কম্পিটিশন একটা যে মার্কেটে, এই মার্কেটে আসলে এথিক্স নিয়ে কথা বলাটা বা এথিক্স নিয়ে এথিকের ব্যাপারে কনসার্ন থাকাটাও আসলে বিলাসিতা, ঠিক আছে? সো আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এথিক্যাল প্র্যাকটিসটা, আসলে এথিক্স ব্যাপারটা একটা আপেক্ষিক ব্যাপার। আপনার কাছে যেটা এথিক্স সেটা আমার কাছে এথিক্স নাও হতে পারে, আবার আমার কাছে যেটা এথিক্স আপনার কাছে নাও হতে পারে। আর এই এথিক্স ব্যাপারটা এরকমও না
যে আপনি এটা কোচিংয়ে গিয়ে শিখলাম যে ভাইয়া আজকে আমি এথিক্সের উপরে 3 মাসে একটা কোর্স করতেছি, আপনি কোর্সটা করলে অনেক এথিক্যাল হয়ে যাবেন, আপনার নৈতিক অবক্ষয় হবে না। ব্যাপারটা এরকম কিছু না। নৈতিক ব্যাপারটা এটা পারিবারিক শিক্ষা বলেন, নিজের বিচার বিবেচনা বোধ বলেন, ধর্মীয় শিক্ষা বলেন, নিজের ডিএনএর ভিতরে বলেন, এটা কিন্তু নিজের ভিতর থেকে আসে। সো এথিক্যাল স্ট্যান্ডার্ডটা বাংলাদেশে, এটা শুধু আমি বলবো মার্কেটিংয়ে না, কোন জায়গায় ব্যবহার হয়, ঠিক আছে? সো এটা যদি বলতে চাই অনেক কিছু বলতে হয়। আমরা এমন একটা জাতি যেটা দেখা যায় আমাদের অনেক রকমের সুনাম পৃথিবীর দেশে, র্যাঙ্কিং করলে দেখা যায় যে আমরা রিগার্ডলেস অফ দ্য যেই সরকারের আমলেই থাকুক, আমরা কিছু না কিছু দুর্নীতিতে আমাদের সুনাম থাকে। তারপরে আমাদের ঘুষের একটা ইয়ে থাকে, যে আমরা কিন্তু দেখা হচ্ছে দেখেন একটা মুসলমান আমরা মুসলমান কান্ট্রি, আমরা আমরা যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়তেছে সেই ঘুষ খাচ্ছে, সেই মিথ্যা বলছে, সেই আনএথিক্যাল কাজ করছে, সেই অধর্ম করছে। তা এখন এখানে এসে এখানে আরো বড় বড় যেখানে সমস্যা, সেখানে এথিক্যাল মার্কেটিংয়ের জায়গা থেকে এথিক্যাল ব্যাপারটা মানে সুদূর পড়া হতো এটা। আর যখন মানুষজন এথিক্যাল ব্যাপারটা নিয়ে খুব সচেতন হয়ে যাবে, তখন ব্র্যান্ডরাও সচেতন। এমন না যে ব্র্যান্ড সচেতন হলে কনজিউমার হবে, ব্যাপারটা এরকম না। যে অনেকে এটা মনে করে, কিন্তু আমার মনে হয় আমাদের কনজিউমারের আগে সচেতন হওয়া উচিত যে এই জিনিসটা আমার কেনা হচ্ছে, এই জিনিসটা ঠিক হচ্ছে না, এটা আমি নিব না। এটা কজন করছে? এই যে আমি কোক বয়কটের কথা বলছি, আমার ফ্রেন্ড লিস্টে অনেকে ঘোষণা দিতেছে হ্যাঁ আমি বেশি করে কোক খাবো এবার, ঠিক আছে? রিগার্ডলেস অফ দ্য রিলিজিয়ন, এই ব্যাপারটা তো মানবাধিকারের বিপক্ষে একটা জেনোসাইড। আমি ধর্মীয় দিক থেকে বলছি না যে তুমি মুসলমান এই জন্য তোমার এটার বিপক্ষে কথা বলতে হবে, তা না। রিসেন্টলি ইউএন তো ইসরায়েলকে ব্ল্যাকলিস্টও করে দিয়েছে, দেখেন ওখানে তো ওরা তো আর মুসলমান না, রাইট? সো এখন দেখেন এই যে এটার জন্য বলার জন্য কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু বি মুসলিম, আপনার কিন্তু মুসলিম হওয়া দরকার নাই। তারপরেও তার মানে কি আপনাকে হইতে একটা মানবিক মন থাকতে হবে, আপনার এথিক্সের জায়গাটা থাকতে হবে। সো এখন এই জিনিসটা তো আপনি গিয়ে ঘরে ঘরে শিখাই দিয়ে আসতে পারবেন না। ও যদি ভাই এখন জেনোসাইড সাপোর্ট করে, তাহলে বুঝতে হবে তোমার এথিক্স কোন জায়গায়। ফ্রম দ্য ডিপ ইনসাইড মানুষের মনের ভিতরে এই জিনিসটা কিন্তু বেরোয় আসে ভাই। কিছুক্ষণ আগেও একজন আমাকে নক করছে, আমি একটা ফেসবুকে একটা শেয়ার করছি, সে আমাকে বলতেছে এটা তো আনএথিক্যাল। আমি তখন চিন্তা করতেছিলাম এই যে এতগুলো মানুষ নিরীহ মানুষ সিভিলিয়ান মারতেছে, তারপরে আপনার নারী ও শিশু হত্যা হচ্ছে, এগুলো এথিক্যাল? আপনি যে এথিক্সের কথা বলতেছেন এগুলো এথিক্যাল? আপনি এই এথিক্সের কথা, আমি যেটা যদি আনএথিক্যাল হয় সেটার জন্য কি কোনো মানুষ তো মারা যায় না, গণহত্যা হয় না, এখানে তো গণহত্যা হচ্ছে। আর ইউ টকিং অ্যাবাউট অ্যান্ড ইউ আর টকিং অ্যাবাউট এথিক্স? মানে আমি অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করলাম ভাই, বুঝছেন? এখন কি করব বলেন? এথিক্স যে বললাম, এথিক্স এমন জিনিস, এখানে আপনি মানে আমাদের দৈনন্দিন জীবনেই তো এথিক্স কতটুকু আছে সেটা প্রশ্নবিদ্ধ, এথিক্যাল মার্কেটিংটা সুদূর পড়া হতো। তবে আমি বিশ্বাস করি একদিন এথিক্যাল মার্কেটিং এর প্র্যাকটিস চর্চা হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। হ্যাঁ, জানি না কত বছর পর, কিন্তু এটা যে হবে এটা আমি কনফার্ম। তখন হয়তো মানুষজন বলবে যে হ্যাঁ, যে প্রলয় হাসান নামে একজন লেখক ছিল, সে 2022 সালে, অনেক বছর আগে 2022 সালে একটা বই লিখে গেছিল ওই সময়, যেই সময়ে তার এই বইটা ইরেলেভেন্ট ছিল বা কোনো প্রয়োজনীয়তা ছিল না, তার বইয়ের কোনো ইম্প্যাক্ট ছিল না। এখন ওই সময় ভদ্রলোক একটা বই লিখে গিয়েছিল হালাল মার্কেটিং নামে। সো আমার বিশ্বাস তখনকার সময়ে এই প্র্যাকটিসে এই বইটা তখন অগ্রগামী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভাইয়া যদি মার্কেটিং ক্যারিয়ারের কথা বলি, অনেক ইয়াং পিপল আছে যারা মার্কেটিংয়ে আসতে চায়, ইভেন অনেকে হচ্ছে হয়তো ক্যারিয়ার ট্র্যাক সুইচ করেও মার্কেটিংয়ে আসতে চায়। তো যারা মার্কেটিং ক্যারিয়ারে আগ্রহী তাদের জন্য আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে কি সাজেশন দিবেন? প্রথমত আমি বলবো যে এই বছর আমি একটা বই লিখেছি যে কন্টেন্ট মার্কেটিং নিয়ে, যে বইটা, তো এই বইটা যেটা বলেছিলাম যে আমি ব্লু ওশেন স্ট্র্যাটেজি ফলো করি, সেকেন্ডারি টাইটেল হচ্ছে কন্টেন্ট টু ক্যাশ। রাইট? তো কন্টেন্ট মার্কেটিং নিয়ে বাংলা ভাষায় এটা এখন পর্যন্ত প্রথম বই, এবং এখন পর্যন্ত একমাত্র বই, প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র বই। তো ইভেন কলকাতাতেও এই বইটা খুব ভালো বিক্রি হচ্ছে। এখন বাংলাদেশে যেটা বললাম যে ডিজিটাল মার্কেটিং এর হার্ট হচ্ছে কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট নিয়ে আসলে আমরা খুব একটা কথা বলি না, বা বই বের করা দূরের কথা। আমার ধারণা কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমার জানা মতে কোনো পত্র পত্রিকাও তো খুব একটা লেখালেখি হয় নাই, ম্যাগাজিনে লেখালেখি হয় নাই, সোশ্যাল মিডিয়াও খুব একটা লেখালেখি হয় না বাংলাতে, ঠিক আছে? সো আমি এই কারণে এই বইটা লিখেছি, যাতে করে এই বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার টার্গেট অডিয়েন্স কয়েকটা। প্রথমত ফ্রিল্যান্সার, তারপরে যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে যারা এন্টারপ্রেনিউর,
যে তারা আসলে তাদের একটা কন্টেন্ট টিম আছে, সেই টিমটাকে সুপারভাইজ করতে হবে, বা ধরেন যার কন্টেন্ট টিম নাই, বাংলাদেশে অনেক কমার্স আছে, ওনার আছে যাদের নিজেরাই নিজেদের কন্টেন্ট বানান, কারণ তারা হয়তো একজন টিম এফোর্ড করতে পারে না, বা একজন স্যালারি দিয়ে একটা গ্রাফিক ডিজাইনার রাখবে, ইভেন পার্ট টাইমও কেউ তার এফোর্ট, তখন তারা তাদের নিজেদের প্রোডাক্ট বা সার্ভিসের কন্টেন্টের জন্য কন্টেন্ট ডিজাইন করতে পারে, বা এটা কন্টেন্ট মার্কেটিং করতে পারে, কন্টেন্ট প্ল্যানিং করতে পারে। তাদের জন্য বা যারা ফ্রেশার, যারা কন্টেন্ট মার্কেটার হিসেবে ক্যারিয়ার করতে চায়, সো মূলত এই কয়েকটা টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে আমি বইটা লিখেছি, এবং আলহামদুলিল্লাহ খুব চমৎকার রেসপন্স পাচ্ছি। মেলা থেকে এইবার মনে হয় প্রায় 1000 কপি, 500 কপি মনে হয় এটার করা হয়েছিল, পাবলিশ করা হয়েছিল। এখন 500 কপি শেষ হয়ে গেছে, তো সেকেন্ড এডিশনে চলে যাবে এটা। মানে বেসিক্যালি এইবারের মেলাতে এটা বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে এবং বেশ ভালো সেল হয়েছে অ্যাকর্ডিং টু দ্য পাবলিশার, এবং আপনাদের এখান থেকেও তো অনেক ভালো সেল হচ্ছে, এবং সেলগুলো আমি মনিটর করি। তো আলহামদুলিল্লাহ খুব চমৎকার। এবং আমি একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করছি, যারা এই বইটা পড়ছে এবং এই বইটা কেনার পর অনেক কিছু রিসোর্স পাবে, ফ্রি রিসোর্স, বিশেষ করে ডিজিটাল জ্ঞানে, ডিজিটাল মার্কেটিং বলেন বা ডিজিটালে যে কোনো কিছুই হওয়াটা, এক মাসে আমি বলবো এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস। এটা আসলে একটা বই দিয়ে বা দুই একটা বই দিয়ে কখনোই সম্ভব না। এটা কন্টিনিউয়াসলি একটা লার্নিং এর ভিতর দিয়ে থাকতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, যে বইগুলো বললাম সেগুলো পড়তে হবে, প্লাস ইন্ডাস্ট্রিতে যেই সব মার্কেটার বা কন্টেন্ট মার্কেটার বা ডিজিটাল মার্কেটার রয়েছে তাদেরকে ফলো করতে হবে, তারপর কিছু ফ্রি কোর্সগুলো করতে হবে, তারপরে প্র্যাকটিস করা শুরু করতে হবে, নিউজ লিঙ্কডইনে ফ্রি ব্লগ বলতেছি, ফ্রি নিউজ লেটার লঞ্চ করা যায়, এটা অনেকে জানে না। তো ফ্রি নিউজ লেটার লিখে নিজের নিশে এই লেখালেখি বা কন্টেন্ট মার্কেটিং এগুলো শুরু করতে হবে। আপনি যেটাতে এক্সপার্ট, লেখালেখিতে একদম বেসিক, এটা তো প্রয়োজন অবশ্যই লাগবে। লেখালেখিতে এক্সপার্ট হওয়ার দরকার নাই, জাস্ট লিখতে পারা, এবং লিখতে পারা একটা অভ্যস্ততা, একটা অভ্যাস তৈরি করতে হবে। অনেকেই এটা মনে করে যে প্রলয় ভাই আমি তো লেখালেখিতে এক্সপার্ট না। ইউ ডোন্ট নিড টু বি অ্যান এক্সপার্ট, জাস্ট আপনার ভিতরে লিখতে পারেন ভাই, হ্যাঁ লিখতে পারি, এবং এইটা আপনি জাস্ট এটা অভ্যাস বানায় ফেলেন, আপনি লিখতে থাকেন, এক্সপার্ট আপনি এমনি হয়ে যাবেন। মায়ের পেট থেকে তো কি এক্সপার্ট হয়ে বের হয় না, সো বা আমার বই পড়েও কি এক্সপার্ট হবে না। আপনার যদি অভ্যাস থাকে, এই অভ্যাস আপনাকে এক্সপার্ট বানাবে। সো এই আমার মনে হয় যারা ক্যারিয়ার করতে চান কন্টেন্ট মার্কেটিংয়ে বা ডিজিটাল মার্কেটিংয়ে বা ইভেন মার্কেটিংয়ে, সো এই ব্যাপারগুলো আমার মনে হয় মাথায় রাখতে হবে। তার জন্য হয়তো এগুলো করলেই যে সে এক্সপার্ট হয়ে যাবে সেটাও গ্যারান্টি দিচ্ছি না, তবে তার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। না ভাইয়া তো বেশ ইলাবোরেটলিই বললেন। তো আমি আমাদের অডিয়েন্সকেও রিকোয়েস্ট করব যে এই আলোচনা থেকে আপনি যে জিনিসগুলো পয়েন্ট আউট করতে পেরেছেন সেটা চাইলে আপনি কমেন্টে লিখতে পারেন। আপনার নিজেরও একটা কমিটমেন্ট কাজ করবে, আবার অন্যদেরও হয়তো উপকার হবে যে এক্স্যাক্টলি এই পয়েন্টগুলো আজকের পয়েন্টে উঠে এসেছে। এবং ডেসক্রিপশনে অনেক হ্যাঁ, মানে প্রাসঙ্গিক দিয়ে দেওয়া লিঙ্ক টিঙ্ক থাকবে Right. অনেক, যেটা দেওয়ার জন্য সুবিধা হবে। আমার বইয়ের লিঙ্কটাও থাকবে তো না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। তো প্রিয় দর্শক, আমরা তো আজকে অনেকক্ষণ ধরে ভাইয়ার সাথে আলাপ আলোচনা করলাম। তো যাওয়ার আগে ভাইয়ের কাছ থেকে জাস্ট একটা টিপস নিব। এটা মার্কেটিং রিলেটেড কিছু না, কিংবা হচ্ছে ক্যারিয়ার রিলেটেডও কিছু না। ভাই আপনার লাইফে যদি বলা হয় যে কোন দুইটা জিনিস আপনার চেয়ে ইয়াঙ্গার যারা, তাদেরকে আপনি বলবেন যে এই কাজটা অবশ্যই করবে আর এই কাজটা অবশ্যই করবে না, তাহলে আপনি কি পরামর্শ দিতেন? আচ্ছা, ভেরি টাফ কোশ্চেন হয়ে গেল। কোন দিক থেকে বলবো আসলে, যে কোনো দিক থেকে হতে পারে। কারো একজনের হয়তো লাইফের গোলকে রিয়েলাইজ করার ব্যাপারে হতে পারে, কিংবা লাইফকে মিনিংফুল করার ব্যাপারে হতে পারে। একটা অ্যাডভাইস আমি ইয়াং জেনারেশনকে করতে চাই। আমি জানি অ্যাডভাইস দেওয়ার ব্যাপারে মানুষ কখনোই, অ্যাডভাইস শোনার ব্যাপারে মানুষ আগ্রহী না। এটা আমার নিজের লাইফ থেকে এই উপদেশটা আমি দিব, যেটা মানতে পারলে তারা আসলে উপকৃত হবে। সেটা হচ্ছে যে সব কিছু প্যাশনের জায়গা থেকে করা, বিশেষ করে ক্যারিয়ারটাকে প্যাশনের জায়গা থেকে নিতে হবে। এই জায়গাটায় টাকা ভালো পাওয়া যায়, ভালো ইনকাম, খুব ডিমান্ড আছে ফ্রিল্যান্সিংয়ের, করে ধুম করে বসলাম, এটা যেন কখনো না হয়। যেখানে যেমন আমার লেখালেখি হচ্ছে প্যাশন, হয়তো বা এই লেখালেখি দিয়ে আমার কখনো প্ল্যান ছিল না যে আমি লেখালেখি করে টাকা ইনকাম করবো বা এটাতে ক্যারিয়ার করবো, কেমনে যে হয়ে গেছে আমি জানি না। এই লেখালেখি করে আমি যদি টাকা নাও পেতাম, আই ক্যান গ্যারান্টি ভাই আমি লেখালেখি থামাইতাম না। হইতে পারে বই লিখতাম না, কিন্তু লেখালেখির যে একটা লেখালেখি করা, সেটা আমি থামাইতাম না, আমি লেখালেখি কন্টিনিউ করতাম।
কারণ আমি ভাই লেখালেখি করে ইনকাম ফ্রিল্যান্সিং করছি হচ্ছে কন্টেন্ট রাইটার হিসেবে 2016-17 সালে, আর বই তো লিখি 2021 সাল থেকে, খুব বেশি বছর না। আমি তো লেখালেখি করি হচ্ছে, আমার জীবনের প্রথম উপন্যাস লিখেছিলাম ক্লাস 5-এ। আমি অনলাইনে লেখালেখি শুরু করি 2007 সাল থেকে। সো 10 বছর আমি এখান থেকে কোনো টাকা ইনকাম করি না, একটা পয়সাও না, আমার প্ল্যানও ছিল না করার, মানে আমার অন্য ছিল, ক্যারিয়ার ছিল। লেখালেখি করে কোনো টাকা উপার্জন আমাকে করতে হতো না, কিন্তু লেখালেখিটা আমি প্যাশনের সাথে করে গেছি টানা 10 বছর। 10 বছর পর থেকে আমি লেখক হয়েছি, আমি ফ্রিল্যান্সিং করেছি, কন্টেন্ট রাইটিং করেছি, ঠিক আছে, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে লেখালেখির প্যাশনটা আমার ছিল বলে এটা আমার জন্য সহজ হয়ে গিয়েছে। বই লিখে টাকা উপার্জন করা যায় বলে আমি বই লিখি নাই, লেখালেখির প্যাশন থেকে আমি বই লিখেছি, একটা অডিয়েন্সের পেইন পয়েন্ট থেকে বই লিখেছি, একটা ডিমান্ড ফুলফিল করার জন্য বই লিখেছি আমি, ঠিক আছে। নাইলে তো আমি ফ্রিল্যান্সিং নিয়ে বই লিখতাম আগে, ডিজিটাল মার্কেটিং বই লিখতাম, অনেক ইউজ সেল হয়। সো এই ইংলিশ নিয়ে বই লিখতাম, ঠিক আছে, ইংলিশ লার্নিং নিয়ে বই লিখতাম। বাংলাদেশে অনেক ডিমান্ড, আমাকে ওই দিন একদিন বলতেছিল, ভাইয়া বাংলাদেশে ইংলিশ লার্নিং নিয়ে যদি বই লেখেন অল টাইম হিট, এটা প্রচুর ডিমান্ড আছে ভাই, আসলে ঠিক আছে। সো এখন ওগুলো নিয়ে লিখতাম, ওগুলো নিয়ে লিখি না কেন, কারণ আমি বই মানে বই লিখে টাকায় উপার্জন করতে চাই না। হ্যাঁ, আসলে টাকাটাও হইতে হবে বাই প্রোডাক্ট, টাকাটা দরকার আছে, আমি টাকার অস্তিত্ব বা টাকার প্রয়োজনীয়তা আমি অস্বীকার করছি না, টাকাটা অবশ্যই দরকার, কিন্তু সবসময় যদি আপনার প্রাইমারি কনসার্ন থাকে টাকাটা, তাইলে আপনি এই প্রফেশনে সাস্টেইন করতে পারবেন না। তার কারণ হচ্ছে যখন দেখবেন টাকা আসতেছে না, খেটেই যাচ্ছেন, তখন আপনি মোটিভেশন হারায় ফেলবেন। তার মানে কাজটা আসতে হবে প্যাশন থেকে। প্যাশন থেকে, প্যাশনকে আপনি প্রফেশন বানান ভাই, প্রফেশনকে প্যাশন বানানো টাফ, বা ওইটা করতে যায় না, বা ওইটা কেউ করে না, সাজেস্ট করে না। আমি আর্ট করতে জানি, আর্টকে আমি আমি প্রফেশন বানাইছি, ঠিক আছে। আমি ফটোগ্রাফি পারি, বা আমি ডিজাইন করতে পারি, স্কেচ করতে পারি, এটা আমার প্যাশন, ফর এক্সাম্পল, এইটাকে আমি প্রফেশন বানাইছি, ঠিক আছে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু স্কেচ করলে অনেক টাকা পাওয়া যায় ভাই, বই লিখলে তো অনেক টাকা পাওয়া যায়, তাইলে আমি এখন বই লেখা শুরু করি, ডোন্ট ডু লাইক দিস। সো তার মানে হচ্ছে আপনার ক্যারিয়ার করার আগে আপনার প্যাশনটাকে খুঁজে বের করতে হবে, আপনার প্যাশনটা কি। সো এইটা খুব ইম্পর্টেন্ট। আমি ইয়াং জেনারেশনকে আমি বলবো, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, ভাইয়া কন্টেন্ট রাইটিং করে তো অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, আমি এই জন্য কন্টেন্ট রাইটিং করতে চাই, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ যে তুমি, থ্যাংক ইউ ফর বিং অনেস্ট। কিন্তু আমি রেকমেন্ড করব যে কন্টেন্ট মার্কেটিং ক্যারিয়ার করে অনেক টাকা পয়সা ইনকাম করা যায়, জাস্ট এটার জন্য এখানে আইসো না যদি তোমার প্যাশন না থাকে। সো এই যে কন্টেন্ট ক্রিয়েটররা, অনেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে, এখানে প্রচুর ফেম পাওয়া যায়, প্রচুর ফ্যান ফলোয়ার থাকে, অনেক টাকা পয়সা থাকে, এর জন্য আসতেছে, দ্যাটস ফাইন, এগুলো ভালো। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে যদি তোমার প্যাশন না থাকে, জাস্ট বিকজ তোমার টাকা পয়সা পাওয়া যাবে এটাতে আসা, এটা একেবারেই উচিত না। তার একটা বড় কারণ হচ্ছে, যখন সে দেখবে কন্টেন্ট ক্রিয়েশনে এত পরিশ্রম, এত হতাশা, এত এত কিছু, এত কষ্ট, এত সংগ্রাম, তখন তুমি পিছিয়ে যাবে, তখন বললো ভাই আমার টাকা লাগবে না, ঠিক আছে। কিন্তু যার প্যাশন আছে, তুমি ওরা যতই পেইন দাও, যতই ওর স্ট্রাগল করুক, যত যাই কিছু করুক, সে কিন্তু এখান থেকে সরবে না এবং সেই সাকসেসফুল হবে। রাইট। সো আমি কেউ যদি দেখেন, এবার আপনি নিজেও তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি নিজে অনেকগুলো হোস্ট করছেন, আপনি জানেন কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগে, কি পরিমাণ কষ্ট করতে হয়। সো এবং আমার মনে হয় আপনার এই জায়গায় এই কাজটা প্যাশন রয়েছে বলেই আপনি এখনো করতে পারছেন। সো এইটা সবার জন্য প্রযোজ্য। টাকাটা অবশ্যই দরকার, কিন্তু টাকার কথাটা প্রথমে মাথায় আনাই যাবে না, খুঁজে বের করতে হবে যে আপনি এনজয় করেন, করতে ভালো লাগে, কি করতে ভালো লাগে, কি করলে আমি এনার্জি পাই, কি করতে এনার্জি পাই, কি করলে আমার ভালো লাগে, কি আমাকে উৎসাহ দেয়, কোনটাতে মনে হয় যে ভাই আপনি টাকা না দিলে এটা আমি করবো, কারণ করতে আমার ভালো লাগতেছে, আমি ভালো লাগা থেকে করবো, টাকাটা তো বোনাস, আমার পাইলেও ভালো, না পাইলেও সমস্যা নাই, ঠিক আছে। এরকম একটা নিয়ে যদি আপনি শুরু করতে পারেন, এইটা এক সময় আপনার ক্যারিয়ার বিল্ড আপ করে দিবে, এবং পাবলিক তখন আপনাকে এটা নিবে, আপনি এটা টাকা দিয়েই আপনি করবেন, আপনি তখন প্যাশনের জন্য করতে হবে না, বা আপনার শখের জন্য করতে হবে না, আপনি এটা দিয়ে ইনকাম করবেন এবং ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবেন। সো আমার কথা বিশ্বাস না হইলে, এটা যে কোনো সাকসেসফুল মিউজিশিয়ান, যে কোনো সাকসেসফুল ডিজাইনার, ফ্রিল্যান্সার, লেখক, রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর, যারা বসে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমার কথা যদি বিশ্বাস না হয়। পাওয়ারফুল। প্রিয় দর্শক, আমরা তো অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং আজকের আলোচনাটা বেশ ইন্টারেস্টিং ছিল, আমার নিজের কাছে অন্তত অনেক ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে খুব ভালো লেগেছে কথা বলে। থ্যাংক ইউ ভাইয়া। এবং আপনারাও আপনাদের কোন পার্টটুকু ভালো লেগেছে এটা কিন্তু আপনারা হচ্ছে মেনশন করতে ভুলবেন না। প্লাস যদি হচ্ছে আপনার কোনো পরিচিত কাউকে যদি ভিডিওটা দেখাতে চান, তাহলে ডেফিনেটলি শেয়ার করলে তো সবাই দেখতে পাবে। তো আমরাও চাই আপনারা এই আলোচনাগুলো বেশি বেশি করে নিজেরা এনজয় করুন এবং হচ্ছে বাকিদেরকেও এটা দেখার সুযোগ করে দিন। তাহলে আজকে দর্শক আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি তো বটেই, ভাইয়ার কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, খুব ভালো লাগছে।
থ্যাংক ইউ সো মাচ ভাই। আর মাটন খিচুড়িটা অনেক মজা ছিল। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।